কার কথা বলছিস? যে তোকে ভালোবাসার অন্তরালে আড়ালে আবডালে খুব নিগুড়ভাবে। না। কেন? চিনি। হয়তো। হয়তো, তবে জায়ান জানে নীতি তাকে ভালোবাসে। সে আন্দাজ করে নিয়েছে তা। তবু কেন এত লোকচুরি? সব জানা পরও জায়ান এত নির্বিকার কেন? তার কি কিছুই যায় আসে না? নীতির একটুও পরোয়া করে না সে? করেই তো না। কলে কি আর অন্য কাউকে ভালোবাসতো? বাসতো না তো। জায়ান তখন নীতিকেই ভালোবাসতো। আর কোনো কথা হলো না তাদের মাঝে। ওভাবে দুজন দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তাসফিক এলো ওদের দিকে হাসাহাসি মুখে। তাদের কাছাকাছি দাঁড়িয়ে পড়ল। নীতি কিছু বলল না। জান তাসফিকের দিকে তাকিয়ে একটু হাসলো, তারপর বলল, আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছিস দুজনে? তেমন কিছু না, এমনি দাঁড়িয়েছিলাম। এই মাঝে মোহনার ইচ্ছে হলো ছবি তুলতে। সবাইকে চেঁচিয়ে ডাকলো সে। ওরা তিনজনও পেছন ফিরে তাকালো। যেন সর্বপ্রথম এগুলো। তারপর তাসফিকও গেল, শুধু গেল না নীতি। ওখান থেকে সে চেয়ে রইল। মোহনা গিয়ে আবির আর নেহাকে টেনে আনলো। তাদের বেশ কয়েকটি কাপল পিক তুলে দিল। নেহার সে কি লজ্জা, কিন্তু আবির নির্বিকার। সে আরও নেহার কাজ জড়িয়ে কোমর জড়িয়ে পাশ ঘেঁষে দাঁড়াচ্ছিল, যেন তার কাছে সব স্বাভাবিক। মোহনা নীতিকে ডাকলো, কিন্তু নীতি মাথা নেড়ে বলল। মোহনা আর জোর করলো না। সবার নিজের নিজের ইচ্ছে থাকে, ওনার নেই, না থাকতেই পারে, স্বাভাবিক। সবাই আলাদা আলাদাও ছবি তুলল। বেশিরভাগ ক্ষেত্রে শায়রি তুলেছে তার নিজস্ব পার্সোনাল ক্যামেরা দিয়ে। এর মাঝে ফিয়ার সাথে 2-3 দফা ঝগড়াও লেগেছে। শায়র তাকে টিপ্পনি কেটে বলেছে ফিয়ার মতো শুকনো পাটকাঠিকে নাকি তার ক্যামেরার মাঝে দাঁড়ালো দেখা যাবে না। তখন ফিয়ার সে কি রাগ, কেন বলবি তাকে এভাবে? সে কি ছবি তুলতে বলেছিল নাকি? শায়রু তো যেচে সবার ছবি তুলেছে। পরে সরি টরি বলে শায়রি আবার ছবি তুলে দিল। ফিয়া গাল ফুলিয়েছিল সর্বক্ষণ, যতক্ষণ না তোলা শেষ হলো ততক্ষণ। মোহনার ছবিগুলো জায়নি তুলেছে। পাহাড়ের উপর নীল আকাশের নিচে সাদা চুড়িদার গায়ে জড়িয়ে সে যেন এক টুকরো মেঘ। উফ, জায়নকে সে কি ছাড়বে না, রেহাই দেবে না নিজ মায়া থেকে? আর কত রূপে ঘায়েল করবে তাকে? ওদের ওই খুনসুটি জায়নের চোখে মুগ্ধতা দৃষ্টি বিনিময়ে কিছু নজর এড়ালো না নীতি। সে হাসলো, তবে সে হাসি তার ছিলেন, তাও নিজের উপর। সে আবারও হাসলো, এবার তার ভাগ্যের উপর, নিষ্ঠুর নিয়তির উপর। ওদের দিকে চেয়ে থাকতে থাকতে তার চোখ জ্বলে উঠল, ভরে উঠল পানিতে। গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। মুক্ত দানার মতো চিকচিক করলো তা দুপুরের রোদ্দুরে। তবে কেউ দেখল না তা, কারো চক্ষু গোচর হলো না। গড়িয়ে নামার সাথে সাথেই মুছে নেওয়া হলো। ঘোরাঘুরির শেষ পর্যায়ে সবাই একসাথে বেশ কয়েকটা ছবি তুলো। নেমে আসার সময় একটা পাহাড় ঘেঁষে রেস্টুরেন্ট আছে। তখন দুপুর 2:30। তার দুপুরের খাবারটা সেখানে খেলো। আসার সময় মোহনারা বায়না ধরেছিল তার কিছু দূর হাঁটবে আগে, তারপর গাড়ি করে একেবারে বাসায় যাবে। কেউ মানা করলো না, এই পরিবেশে হাঁটতে ভালোই লাগছে। সবাই হাঁটলো একসাথে, মজা করে, আনন্দ করে। তাদের হাস্যোজ্জ্বল ধ্বনিতে মুখরিত হলো চারিপাশ, প্রতিধ্বনিত হলো একবার, বহুবার, বারবার। কিছু মন ভাঙ্গা মানুষগুলোর কষ্ট, বেদনা, আর্তনাদ, দীর্ঘশ্বাসেরা চাপা পড়ল সে প্রতিধ্বনির অন্তরালে। ঘড়িতে 7টার বেশি বাজে। মোহনারা উঠল একে একে, গিয়ে বাকিদেরও তুলো। আর কত ঘুমাবে? এতক্ষণ ঘুমিয়ে থাকলে তো আর রাতে ঘুম হবে না। তখন কি করবে তারা? জেগে থেকে চোর পাহারা দিবে? যাই হোক, উঠল সবাই। ফ্রেশ হয়ে যার যার পছন্দ মতো চা কফি নিয়ে ঘুমের আড়স কাটালো। তারপর হালকা নাচ দেখে সবাই উঠল ছাদে। এটাই গত 2 দিনের রুটিন। রাত হলে ছাদের মেঝেতে সবাই গোল হয়ে বসে আড্ডা দেওয়া। সবাই আসলেও চিকু আসেনি। মূলত ওকে ঘুম থেকে ডেকে তোলা হয়নি। ঘুমোচ্ছি ঘুমাক, ছোট মানুষ দৌড়াদৌড়ি বেশ করে, তাই তাদের ক্লান্তিটাও বেশি। ওখানে আসলেও তাই করবে। আর রাবিয়ার ভাষ্যমতে এত রাতে না আসাই বেটার। ছাদে আজও আড্ডার আসর জমেছে। সাথে আছে রাবিয়ার বানানো গরম গরম পকোড়া। সবে উঠে মাদুর পেতে কোল হয়ে বসলো। গত 2 দিন হাবিজাবি আরটা কম দেয়নি। আজকের প্ল্যানিং তারা কিছু খেলবে, কিন্তু কি? আরও বলল, কি খেলা যায়? ট্রুথ এন্ড ডেয়ার। সবাই মোটামুটি সায় জানালো। যেন বসা ছাদের রেলিংয়ে পিঠ ঘেঁষে। সে ইন্টারেস্ট নয় এসব গেমে। যাও একটু থামে, তাও শায়রের অবদানে তলপি তপলা গুটিয়ে পালায়। পালাবেই বা
না কেন। ওই শাওর ব্যাটা আস্ত খাটাস। এসব গেমে ব্যাটার জুড়ি মেলা ভার। আপাতত জান চুপচাপই বসল। জানের ধারণাই সঠিক। সর্বপ্রথম লাফানিটা শাওরই দিল। সেই বেশি এক্সাইটেড ফিল করছে। গদগদ স্বরে বলছে, হ্যাঁ হ্যাঁ ছোট আপু, এটা খেলবো আমরা। বলতে দেরি দৌড় দিতে দেরি হলো না। ছুটে নিচতলায় গিয়ে একটা কাচের বোতল নিয়ে এলো। ফিয়া শাওরের দৌড়ঝাঁপ দেখে নাকমুখ কুচকাল। বিড়বিড় করে বলল, তা আমরা ব্যাটা দৌড়াই কেমনে? উষ্টা খেয়ে মাজা ভাঙে না ব্যাটার? শাওর নিজের জায়গায় বসলো। তারপর বোতলটা ঘুরিয়ে দিল। সর্বপ্রথম সেটা গিয়ে পড়লো আবিরের দিকে। আবির সাথে চোখমুখ খিচিয়ে বলল, শালা আমি কেন প্রথমে? সব কুফু আমার সাথেই কেন প্রথমে হয়? নেহা ঠোঁট টিপে হাসলো। শায়র বলল, তো ব্রাদার, ট্রুথ নাকি ডেয়ার? আবির কিছুক্ষণ ভাবলো। ট্রুথ নেওয়াটাই বেটার, কারণ এই কয়েক মাসে শায়রকে যা চিনেছে, ভুলভাল ডেয়ার দিয়ে মান সম্মানের সলিল সমাধি দিয়ে দিতে পারে। ও যা চিজ বাবা, বিশ্বাস নেই ওর উপর। এমনিতেও এই দুদিনে তাকে আর তার বউকে কম লজ্জা দেয়নি। আবির রয়েস হয়ে বলল। ট্রুথ নিলাম। শায়র বাঁকা হাসলো আবিরের দিকে তাকে। তারপর বলল, প্রশ্নটা তাহলে আমি করি, কে বলো? আবির কিছু বলল না, ভোতা মুখে চেয়ে রইল। শায়র ভুরু নাচিয়ে প্রশ্ন করল, তো ব্রাদার, লাইফে সেকে কয়টা খেলে? সবাই তাজ্জব বনে গেল। মানুষ সচরাচর প্রশ্ন করে প্রেম কয়টা করলে বা কয়টা গার্লফ্রেন্ড ছিল আগে, কিন্তু শায়র জিজ্ঞেস করলো ছ্যাঁকা কয়টা খেলো, ভাবা যায়? আবির হালকা হেসে বলল। একটাও না। তারপর নিহার দিকে তাকিয়ে বলল, প্রেম করিনি, সেকা কিভাবে খাবো? তবে এখন করছে হালাল ভাবে, তার সেকা দেওয়ার চান্স নেই। নেহা লজ্জা পেল আবিরের কথায়। সবারই ভালো লাগলো আবিরের কথা। আবির জীবনও প্রেম করেনি, একটাও না। তার প্রথম প্রেম নেওয়া হবে, সে তার হালাল সঙ্গী। এরপর আবির বোতলটা ঘুরালো। বোতলের মুখে এবার আরুর দিকে, যার বুদ্ধি তার দিকেই পড়ল। দ্বিতীয় দফায় সে বেছে বেছে ডেয়ার নিল, এবং কেন নিল সে জানে। মোহনা চেঁচিয়ে উঠে বলল, প্লিজ আমি দিব, দেই। বলে সম্মতির জন্য সবার দিকে তাকালো। জান হাসলো ওর বাচ্চা মন। কি উচ্ছ্বাসিত মেয়েটা, তাও এই সামান্য বিষয়ে। সেই বলল, দে, মানা কে করেছে তোকে? নীতি তাকিয়ে রইল জানের দিকে। কি কোমল চোখে সে মোহনার দিকে তাকায়। এভাবেও কি কেউ তাকাতে পারে? কথায় কথায় এখন হাসে সে। কই, জান তো এমন ছিল না। সে ছিল স্বল্পভাষী, গম্ভীর ধরনের ছিল। তবে হঠাৎ তার স্বভাব বদলালো কেন? এই পুচকে মেয়েকে ভালোবেসে এত পরিবর্তন তার। মোহনা আরও কি বলো, যা তো আরু, সবার জন্য কফি করে নিয়ে আয়, এটাই তোর ডেয়ার। আর সে কিনা করবে কফি? জীবনে রান্নাঘরে যায় কিনা সন্দেহ। এক গ্লাস জলও তো ঢেলে খায় না। মোহনার ইচ্ছে করে এই ডেয়ার দিল বেস্ট ফ্রেন্ডকে নাস্তানুবোধ করার জন্য। মোহনার ডেয়ার শুনে আরও হতভম্ব হয়ে গেল। আর বাকিরা হো হো করে হেসে উঠল মোহনার ডেয়ার শুনে আর আরও রিয়াকশন দেখে। এমনকি যেন বাদ গেল না। জান ভাবল, কি পাজি মেয়েটা, এত শয়তানি বুদ্ধি কোথা থেকে পাই আল্লাহ জানে। আরও কাঁদো কাঁদো মুখ করে তাকালো, যাতে তাকে অন্য কিছু দেওয়া হয়। কিন্তু মোহনা তো মোহনাই। চোখ দিয়ে ইশারা করলো যে আরুকে এটাই করতে হবে। আরও জানে মোহনা ইচ্ছে করে দিয়েছে এমন ডেয়ার। আবার পরক্ষণে ভাবলো ভালো হয়েছে। আর করবি পাকনামি, ডেয়ার নিবি আর, বলেই মনে মনে নিজেকে শাসালো আরও। মুখ ফোঁতা করে সাথে আওয়াজ করে হেঁটে হেঁটে নিচে নামলো। যেমনই হোক আছে বানাবে, খাবে সকলকে, দেখিয়ে দিবে মোহনাকে যে সে পারে। সে যেতেই বাকিরা আবারও হো হো করে হেসে উঠল। শায়র মোহনাকে বাহবা দিল এত সুন্দর ডেয়ার দেওয়ার জন্য। তার পাক্কা বেহেনা। খেলা আবারও পুরোদমে শুরু হলো। তাসফিকের দিকে পড়তে সে আগে আগে বলে দিল ট্রুথ নিবে। এক ডেয়ার নিয়ে আরুকে কফি বানাতে দিয়েছে। না জানি তাকে কি দেয়। তার মান সম্মানের ফালুদা হয়ে যাবে উল্টাপাল্টা কিছু দিলে। তারপর আবার অনু আছে, কিছুতেই সম্মান হারানো যায় না। নো নট অ্যাট অল। তাসফিককে প্রশ্নটা আবির করলো, তাও অ্যাজ ইউজুয়াল প্রশ্ন, যে সে প্রেম করে কিনা। কমন, বাট তাসফিকের জন্য আনকমন। তাসফিক উত্তর দিল, ডিরেক্ট বিয়ে করে নিব। অনু চোখ বড় বড় হয়ে গেল। বলে কি নেতা, বিয়ে করে নিবে? কাকে? তার মানে সে প্রেম করে? অনু এত কথা বলে তাকে, আর নেতা কিছুই বলল না তাকে। এটা ভেবে অনু কিছুটা কষ্ট পেল। আবির আবারও বলল, মেয়ে ঠিক আছে, আমাদের তো দেখাসনি। ভাই এটা ঠিক না, তুই তো দেখি সুপার অস্তুম বের হলি। শেষের কথাগুলো আবির বেশ আফসোসের সুরেই বলল।
আর অনুর অভিমান হলো। তার মানে সব ঠিক, ওই নেতা তাকে বন্ধু মনেই করে না। করলে তো অবশ্যই জানাতো তাকে, আর মনে করবেই বা কেন? তাদের এইজ গ্যাপও তো আছে, কিন্তু অনু তো সব জানায়, বন্ধু ভাবে বলেই তো জানায়। আর কথা বলবে না নেতার সাথে। তাসফিক বোতল ঘুরলো, এবার বলল মোহনার দিকে। সবাই তাকালো তার দিকে উৎসুক চোখে, কি নাই তা দেখার জন্য, এমনকি যেন বাদ যায়নি। মোহনাও ডেয়ার নিল। শাওর একবারই বলল, ফিকার নট ভাইনা, তোমাকে উল্টা বলতে কিচ্ছু দেবো না, জাস্ট একটা গান শোনাও। মোহনা রাজি হল। গান তো সে পারে, তুলনামূলক সব কাজ। তাকে কেউ ভুলভাল কাজ দিয়ে ফাঁসায়নি। সে সবার দিকে একবার চোখ বুলিয়ে উপরে তাকালো। তার ঝিলমিল করতে থাকা আকাশ আর প্রায় গোলাকার একটা চাঁদ। দু একদিনের ভেতর পূর্ণিমা হবে হয়তো। মোহনা চোখ বুঝল, এটা তার স্বভাব, প্রায় গান করে চোখ বুঝে। তার সুরেলা কণ্ঠে গেয়ে উঠল, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না, প্রজাপতি ডানা ছোলো বিরহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায়, ওরা মুখ দেখে বুঝতে পারে না। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায়, ওরা মুখ দেখে বুঝতে পারে না, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছোলো বিরহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরে ভোরে, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। এতক্ষণ চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। সবাই মন্ত্রমুগ্ধের মতো মোহনার গান শুনছিল। কি অপূর্ব গায়, কি মিষ্টি কণ্ঠ। সবাই অভিভূত হলো, যেন মুগ্ধ চোখে চেয়েছিল। জানের চোখের এই মুগ্ধতা নিতে দৃষ্টি এলো না, সে চোখ সরিয়ে নিল। মোহনা গান শেষে চোখ খুললেই সর্বপ্রথম জানের চোখে চোখ পড়ল। তাকিয়ে রইল দুজন। সবে হাততালি দিয়ে উঠল। এতে তাদের ঘোর কাটল। মোহনা হালকা লজ্জা পেল। ইস, কি নির্লজ্জের মতো সে জায়ানের দিকে চেয়েছিল, আর এদিকে জায়ান শুধু হাসলো। এরই মধ্যে আরও কফি নিয়ে এলো। সবই খেলো। খারাপ হয়নি, মোটামুটি পর্যায়ে হয়েছে, খাওয়ার উপযোগী। এতে আরও সন্তুষ্ট। এই ঢের তার জন্য। খেলা চলতেই থাকলো। এক একে নেহাফিয়া, অনু, এলিজা সবার দিকে বোতলের মুখ ঘোরালো। কেউই ভয়ে ডেয়ার নেয়নি, আর তাদের উল্টাপাল্টা প্রশ্ন করা হয়নি। এক ফাঁকে নীতি মাথা ব্যথার বাহানা দিয়ে নিচে চলে গেল। তার আর ভালো লাগছে না, সহ্য হচ্ছে না। শাওরের আফসোসের শেষ নেই, কেন জানের কাছে পড়ছে না। অবশেষে তার ইচ্ছে পূর্ণ হলো। জানের দিকে ঘুরলো। জান সবার আগে শাওরের দিকে তাকালো। সে হাসি হাসি মুখে জানের দিকে তাকিয়েছিল। ঘটনা জটিল, দুটোই তার জন্য এক বিপদ। ত্রুট নিলে ভালোবাসার কথা স্বীকার করবে, নয়তো কাকে ভালোবাসে বলতে বলবে। আর ডেয়ার নিলে তো ডিরেক্ট প্রপোজ করিয়ে ছাড়বে। জান এক একে আবির আর তাসফিকের দিকে তাকালো। তারা সবাই জানের অনুভূতির সম্পর্কে অবগত। জান তাদের জানিয়েছে, আবির নেহাকেও বলেছে। নেহ বেশ খুশি, তার বড় ভাই আর মোহনাকে কিন্তু খুব ভালো মানাবে। তাসফিক জানের চোখের ভাষা বুঝলো, তাই আগে আগে বলে দিল, তোর কিছু নেওয়া লাগবে না, তুই বরং একটা গান শুনিয়ে দে, অনেকদিন শুনি না তোর কণ্ঠে গান। মোহনা ভাবলো জান ভাইয়ের গান তো কখনো শোনা হয়নি। কথাবার্তা শুনে যা বুঝলো, আগে গান গাইতো হয়তো ছোটবেলায়, তখনকার কথা তার তেমন মনে নেই। জান দ্বিমত করলো না, এটাই ভালো, যদিও অনেকদিন গাওয়া হয়নি। আগে ভার্সিটিতে পড়াকালীন গাইতো, তবে তা বছর 8 আগের কথা। কিন্তু শায়রের হাত থেকে বাঁচতে গান গাওয়াই বেটার অপশন হবে। শায়র দোনমনক করলো, সবার জোড়াজোড়ি মুখে আর কিছু বলতে পারলো না, না হলে নিশ্চিত আছে জায়ানকে ফাঁসাতো। সবাই বেশ এক্সাইটেড জায়ানের গান শুনতে। জায়ান গলা খাকারি দিল, তারপর মোহনার দিকে তাকালো। সেও তাকিয়েছিল। জায়ান তাকাতেই মোহনা তড়িৎ চোখ সরিয়ে নিল।
কিঞ্চিত লজ্জা পেল আগের মতো। সে আর মাথা তুলল না। জায়ান হেসে গান ধরল। অগোছালো দিন রাত বলে যায়, হাতে রাখা তোর হাত বলে যায়, ভালোবেসে কোনো ভুল করিনি আমি। অগোছালো দিন রাত বলে যায়, হাতে রাখা তোর হাত বলে যায়, ভালোবেসে কোনো ভুল করিনি আমি। শোন আজ বাকি কথা থাক, বেরিয়ে যাই বারাতে, এই মন তোর নামেতে জমা স্বপ্নে পাওয়া তারাতে। ও জায়ান তার সম্পূর্ণ গানে বারবার মোহনার দিকে তাকিয়েছিল। কম বেশি সবার দৃষ্টিগোচর হলো, তা মোহনার দৃষ্টিগোচর হলো না, কারণ সে তাকায়নি জায়ানের দিকে লজ্জায়। সেই যে নিচে দৃষ্টি নামিয়েছিল সেভাবেই থাকলো পুরোটা সময়। সে দেখলই না জায়ানের প্রতিটি মারাত্মক চাহনি। সে জানতেই পারলো না, বুঝতেই পারলো না এই গান তাকে উদ্দেশ্য করে গাওয়া। আরও কিছুক্ষণ পর খেলা শেষ হলো। তখন প্রায় 11টা। নিচে এসে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ল। কাল ভোর ভোর উঠতে হবে। কালকের গন্তব্য রাতারগুল সোয়াম্প ফরেস্ট। গত রাতের বাসের তাসফিক ফিরে গেছে। সে একা যায়নি, সাথে নিতেও চলে গেছে। ওর হুট করে চলে যাওয়ার কারণ সবার নিকট খানিক ধোঁয়াশা। কাল সন্ধ্যায় রাতারগুল থেকে ফেরার ঘণ্টাখানেক পর তাসফিক রেডি হয়ে নেয় চলে যাওয়ার উদ্দেশ্যে। 7:30টায় বাস, যেতে প্রায় 6 ঘন্টা লাগবে। সে যখন সবার থেকে বিদায় নিচ্ছিল তখনও নিতেও নামে নিজের লাগেজ নিয়ে। সবে প্রশ্নাত্মক দৃষ্টিতে ওর দিকে তাকায়। ও সবার চাহনির অর্থ উপলব্ধি করতে পারে, কিন্তু এড়িয়ে যেতে চায়। সে কারোর দিকে তাকায় না, এক পলক খালি জায়ানের দিকে তাকায়। পরবর্তীতে নিজে থেকে এগিয়ে এসে বলে। রাবিয়া তখন সবে কিচেন থেকে লিভিং রুমে এসেছে। তিনি জানতেন শুধু তাসফিক যাবে। এখন নীতিকে সহ লাগেজ সমেত দেখে কিছুটা চিন্তিত হলে, তবে কি এখানে ওদের ভালো লাগছে না? তিনি বিচলিত হয়ে এগিয়ে এসে বলেন, হঠাৎ চলে যাচ্ছ যে, কিছু কি হয়েছে? এখানে ভালো লাগছে না নাকি তোমার? নীতি মাথা নাড়িয়ে বলেন, তবে মোটামুটি সবে ওকে থাকার জন্য জোরাজুরি করলো, কিন্তু নীতি নাছরবান্দা, সে যাবে। এত কিছুর মাঝে জায়ান ছিল নির্বিকার, তার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে লিভিং রুমে সোফায় বসে একমনে ফোন দেখছিল, যেন ফোনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তার এতে কিছুই যাই আসে না। আর নীতি জায়ানের এই নির্লিপ্তটাই মেনে নিতে পারছে না। হয়তো জায়ান বলে সে থেকে যেত, আদতেই তো তার কোনো কাজ নেই। সে মূলত জায়ান আর মোহনার আশেপাশে থাকতে চাচ্ছে না। তার অস্বস্তি হচ্ছে, খারাপ লাগছে, বুকের ভিতর জ্বলছে। তাই চলে যাওয়া। আর থাকবেই বা কার জন্য? যাকে ঘিরে তার সব কিছু, সেই তো তার উপর উদাসীন, তার সমস্ত কর্মকাণ্ডে নির্বিকার। তার যেন কিছুই যায় আসে না, সে থাকলো কি থাকলো না তাতে। তবে নীতির চলে যাওয়াই কি উচিত হবে না? হ্যাঁ, অবশ্যই চলে যাওয়াই উচিত কাজ হবে। তাই সে উচিত কাজটাই করলো, চলে গেল তাসফিকের সাথে। তাসফিকও আর ঘাটায়নি তাকে, নীতিকে নীতির মতোই ছেড়ে দিল। ঝুম বৃষ্টি হচ্ছে। আজ সিলেট আসার 5ম দিন। বৃষ্টির দরুন কেউ সকালে বেরোতে পারেনি। এখনও দুপুর, তাও বৃষ্টির বেগ কমছে না। আজ দুপুরে খাবারে ছিল বৃষ্টি স্পেশাল খিচুড়ি, সাথে রাবের হাতে তৈরি আচার, বেগুন ভাজা আর গরুর মাংস। সকালে খেয়ে দিয়ে এক ভাত ঘুম দিচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে নেহা। ঠিক দেখছে না, হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে তাদের। অনুভব করছে প্রতিটি বৃষ্টির ফোঁটা, আর ভাবছে গত 2 মাসে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। সে কখনো প্রেমে জড়ায়নি, কারণ সেটা হারাম। তবে তার জীবনে ভালো লাগার কেউ ছিল, হয়তো ভীষণ ভালো লাগার। তবুও সে তা মনে রেখেছে, কোনো হারাম কাজে জড়ায়নি, না কোনো পাপ চিন্তা মস্তিষ্কে এনেছে। এইসব কারণেই হয়তো সে আবিরকে পেয়েছে নিজের স্বামী রূপে। ভালো লাগেকে ভালোবাসায় রূপান্তরের হালাল সুযোগ পেয়েছে। আবিরের সাথে কাটানো গত দিনগুলো তার স্বপ্নে নেই ঠেকেছে। ইস, এত সুখ কি তার কপালে ছিল? এসব ভাবনার মাঝেই সে কেঁপে উঠল। শাড়ির ভাঁজে উন্মুক্ত উদরে
লাগা কারো শীতল স্পর্শে কাঁধে ঠেকলো কারো থুতনি। শিহরিত হলো নেহার সমস্ত সত্তা। গত কয়েকদিনে সে হঠাৎ ছোঁয়াছে অনেকবার পেয়েছে, অভ্যস্ত হয়ে যাওয়ার কথা, তবু তার নতুনই লাগে। বারবার যেন শিউরে ওঠে সে। আবির নেহার কানের নিচে মুখ নিয়ে হাসকি টেনে বলে, আমি একা রেখে চলে এলে যে, বরেছে কি বৃষ্টি বেশি আপন তোমার? নেহা বারবার কেঁপে কেঁপে উঠছে। ঠান্ডায় নয়, বরং আবিরের বেসামাল স্পর্শে। আবির ধিমি স্বরে শুধালো, ঠান্ডা লাগছে তাই না? চলো ঘুমাবে। কিন্তু নেহা প্রত্যুত্তর করলো না। তার উত্তর দিতে ইচ্ছে করছে না। সে শুধু অনুভব করছে তাকে আলিঙ্গনরত ব্যক্তিটিকে, তার ছোঁয়াকে, তার কথাকে, পুরো দস্তর আবিরকে। আবির হাতের বাঁধন আরো তীরক হলো। কানের পেছনে হালকা ঠোঁট ছুঁয়ে ডাকলো, নেহু কথা বলছো না যে? এই বউ। উফ, একবার নেহু তো একবার বউ। লোকটা পেয়েছেটা কি? তাকে কেন এভাবে বলছে? এভাবে কেউ কাউকে নাকি? সে বুঝতে পারছে না নেহের ভেতরে কম্পন। একটুও কি টের পাচ্ছে না নেহের বুকটা যে কিভাবে ধরফর করছে? আবির এই পর্যায়ে তার থুতনিটা আরো শক্ত করে ঠেকালো নেহার কাঁধে, আরো আবেশে জড়িয়ে ধরে বলল, আমি যে ফিল করি তুমি কি তা ফিল করো নেহু? নেহা জানে আবির কি ফিল করে, তাকে নিয়ে ফিলও করে। সেও তো করে, আগে করতো না, আস্তে আস্তে ফিল করছে, আর ক্রমশ তা গাঢ় হচ্ছে। নেহার শব্দ না পেয়ে আবির আবারও ডাকলো, নেহু। নেহা অস্পষ্ট স্বরে বলল, I think I am falling for you very deeply. I am dying, Nehu. Please help me. Hold me. নেহা আবেশে চোখ বুঝলো, অনুভূতির সাগরে ভাসলো, আন্দোলিত হলো আবার তার সত্তা। আবিরও টের পেল তা। আবির আবার বলল, Please, Nehu, hold me. Will you? তার সম্মতি চাইছে আবির, কিন্তু সে কিভাবে সম্মতি দেবে? তার তো ভীষণ লজ্জা করছে, কোথাও লুকিয়ে পড়তে ইচ্ছে করছে। কি করবে সে? কোথায় লুকাবে? আবির বুকে? কিন্তু তার থেকে আড়াল হতে, তার বুকে আশ্রয় নেওয়া কি যৌতিক হবে? হ্যাঁ, সে ওই বুকে আড়াল করবে নিজেকে। নেহা ধীরে সুস্থে পেছন ঘুরল, আবির দিকে তাকালো না, আলতো করে জড়িয়ে ধরলো আবিরকে। তার মাথা ঠেকলো আবিরের বুকে। না কিছু বলল আর না শোলো, ওভাবেই পড়ে রইল। আবির হাসলো, তৃপ্তির হাসি। সে উত্তর পেয়েছে, বুঝতে পেরেছে নেহার নীরব সম্মতি তার নেওয়া এই পদক্ষেপে। আবির থুতনি ঠেকালো নেহার মাথায় আর হাত রাখলো পিঠে। এভাবে কিছুক্ষণ একে অপরকে জড়িয়ে রাখলো। আবিরের আবারও নেহাকে লজ্জা দিতে মন চাইল। সে নেহার পিঠ থেকে হাত ছড়িয়ে ফেলল, সোজা হয়ে দাঁড়িয়ে রইল। সে যে নেহাকে ছেড়ে দিল এতে নেহার কোনো ভাবান্তর হলো না। নেহার ছাড়ার নাম নেই। আবির দুষ্ট হেসে বলল, কি নেহু, তোমার এখন লজ্জা লাগছে না? একটা নিরীহ ছেলেকে যে এতক্ষণ জড়িয়ে ধরে আছো। নেহা আবিরের কথার অর্থ বুঝতে পেরে এবং নিজের আর আবিরের অবস্থান উপলব্ধি করতে পেরে তৎক্ষণাৎ আবিরকে ছেড়ে দেয়ালো। আবির তাকালো নেহার দিকে। নেহা মুখ খিচিয়ে নিল লজ্জায়, গাল দুটো তার রাঙ্গা হলো। আবির ফিসফিসিয়ে বলে, ইস, গালগুলো তো লাল হয়ে স্ট্রবেরির মতো লাগছে। আমার কিন্তু খুব প্রিয়। তারপর বুড়ো উঁচিয়ে দুষ্টু হেসে বলল, কামড়ে দিই? নেহা যা বলে আবির বুকে হালকা ধাক্কা দিয়ে রুমের দিকে দৌড়ে পালালো। আবির হাসতে হাসতে পেছন থেকে চেঁচালো, আরে বুকে ব্যথা পায় তো। কিন্তু কে শোনে কার কথা? ততক্ষণে নেহা চোখ মুখ খিচিয়ে কম্বল মুড়িতে শুয়ে পড়েছে। আর কম্বলের নিচে কিয়ৎক্ষণ আগের ঘটনাগুলো মনে মনে লজ্জায় গোলাপি হচ্ছে। ঠোঁটের কোণে তার লাজুক হাসি, যা আবিরের অদেখাই রয়ে গেল। আগামী পরশু মোহনার জন্মদিন। বিষয়টা জানের মনে নেই। নেহা মনে করিয়ে দিয়েছে সেদিন রাতের আড্ডায়। সেদিন ছোটরা নেমে গেল, জান বাকিদের নামতে দেয়নি। সবার ফোনে মেসেজ করে জানিয়েছিল কিছু কথা বলা ছিল তার, এবং বিষয়বস্তু জানিয়ে দেয় মেসেজে। বাকিরা বলতে শায়র, তাসফিক, আবির আর নেহা। যার নেহাকেও বাকিদের সাথে যেতে বলেছিল, কিন্তু আবির আশ্বস্ত করলো তাকে যে নেহা থাকতে সমস্যা হবে না। সে সব জানে, আবির সব কিছুই জানিয়েছে তাকে। সবটা শুনে জান নেহার দিকে তাকায়। নেহা চোখের পলক ফেলে জানকে আশ্বস্ত করে জানায় সে জানে এবং সে খুব খুশি। জান মূলত সেদিন জানিয়েছিল তার মোহনাকে নিজের মনের কথা জানানোর বিষয়ে। তার প্ল্যানিং ছিল রাতারগুল যাওয়ার পর সেখানে জানাবে এবং যাবতীয় আর যা যা করা লাগে সেদিন করবে, এবং সবার নিকট পরামর্শ চায় সব কিছু ঠিকঠাক আছে কিনা। নেহা জায়ানকে বলে, জন্মদিন
মোহনার জন্মদিন নাকি সামনে, সে তো জানেই না কিছু। জায়ান ভুরু কুচকে জিজ্ঞেস করে। ওর জন্মদিন নাকি সামনে? নেহা মাথা তুলিয়ে বলে। নেহার কথার প্রেক্ষিতে তাসফিক বলে, জায়ান, ওই দিনই বল, ওটাই বেস্ট গিফট ওর বার্থডে, সারপ্রাইজড হয়ে যাব পুরো। আবিরও সম্মতি জানায়। জায়ান বলে। যদি নেগেটিভলি সারপ্রাইজড হয়? শায়র দুম করে জায়ানের মাথায় মেরে দেয়, তারপর চিপিয়ে চিপিয়ে বলে, বেটা, এত কিছু চিন্তা করলে আর যাই হোক, তুই ভালোবাসতে পারবি না। বাসিস সেটা সোজা সাপটা জানিয়ে দিবি, তাই না রং ঠং করছিস, আর সেই ঢঙে আবার রং মারছিস। জায়ান শায়রের মাথায় কাটটা মেরে বলে। তুই বেশি জানিস সব না? তোর এক্সপিরিয়েন্স আছে? শায়র ভাব নিয়ে বলে। নাই জানিস, তাও তো সাজেশনের জন্য আমার কাছে প্রথমে আশা লাগলো। জায়ানের মুখটা থমথমে হয়ে গেল। আসলেই তো সে শায়রকে প্রথম জানিয়েছিল, শায়রের দ্বারাই তো নিজের অনুভূতির সম্পর্কে অবগত হয়েছিল, নয়তো সে কনফিউশনে পড়ে গেছিল। শায়র তো তার কনফিউশন দূর করলো। সে থমথমে মুখেই বলল, তোর এমনিতেই অনেক এক্সপেরিমেন্ট, একটু ধার দিলে কমবে না তোর? আচ্ছা তুই বলতো, কি? তুই কাউকে ভালোবাসলে কি করতি? সোজা গিয়ে বলে দিতাম ভালোবাসি। যখন তো লুকিয়ে চুরিয়ে বাসার কি আছে, বাসে তো বাসে। তারপর কলার ঝাঁকি দিয়ে বলল, জব প্যার কিয়া তো ডরনা কিয়া। সবাই হাসলো ওদের কাণ্ডে। জায়ান মুখ বাঁকিয়ে বলল, যত ঠং তোর! তোর সিঙ্গার না হয়ে অভিনেতা হওয়া উচিত ছিল, ভালোই করতি ওই প্রফেশনে। যা পাজি। তো কাজের বেলায় কাজে, আর কাজ ফুরালে শায়র বাজে, তাই না মামা? জায়ান কিছু বলতে নেবে, তখন আবি থামিয়ে দেয় তাদের। না থামালে ওরা থামবে না, ঝগড়া করতেই থাকবে। পারো ওরা মেয়েদের মতো ঝগড়া করতে, মেয়েরাও বোধহয় এত পারে না। দুটো একসাথে হলেই হলো। কথায় কথায় ঝগড়া লেগে যায় ওদের। কানাডায় কিভাবে ছিল কে জানে। আবির ওদের থামিয়ে বলল, ঝগড়া অবজা, এভাবে চলতে থাকলে আসল প্রাণী হবে না। সবাই মাথা দুলালো। তারপর পাঁচ মাথা একত্র হলো, বিশদ আলোচনা হলো। সবাই সারপ্রাইজ প্ল্যান করলো। ওই দিন চমকে দেবে একেবারে মোহনাকে। বিষণ্ণ মনে জানালার ধারে দাঁড়িয়ে আছে মোহনা। দৃষ্টি তার দূর আকাশে হলেও মনটা তার ওখানে নেই। সে সবার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে, মনটা হুট করেই খারাপ লাগছে। সিলেটে এসেছে আজ তারা 6 দিন হয়ে গেছে। কাল রাতের বাসে সবাই বাসায় চলে যাবে। গত কয়েকদিন তার স্বপ্নের মতো গেছে। এই প্রথম বাড়ির বড়দের রেখে তারা একা ঘুরতে এসেছে। যদিও অভিভাবক হিসেবে জায়ান ছিল, সবাই ওর ভরসায় ওদের ছেড়েছিল। যদিও শাসন নেহাত কম করেনি, তবুও মোহনার ভালো লেগেছিল, কারণ জায়ান শাসনের পাশাপাশি তাকে স্বাধীনভাবে ঘুরতেও দিয়েছে। সে মুক্ত পাখির মতো যা ইচ্ছে মন চাই করেছে। জায়ান বাধা দেয়নি, উল্টো তার ইচ্ছেগুলো পূরণের সর্বাত্মক চেষ্টা করেছে, যা মোহনাকে মুগ্ধ করেছে। আজকাল জায়ান ভাইয়ের সঙ্গে তার খুব ভালো লাগে। তার আশেপাশে থাকলে নিজেকে অনেক নিরাপদ লাগে, মন প্রশান্ত হয়। আলাদা এক মন কেমন করা অনুভূতি কাজ করে। আবার জায়ানের হঠাৎ গভীর চাহনিতে তার ভেতরটা এলোমেলো হয়, তার সমস্ত সত্তা আন্দোলিত হয়। হঠাৎ লজ্জারা ভর করে। তবুও জায়ানের সান্নিধ্যই তার ভালো লাগে। কিন্তু আজ জায়ান ভাইও তাকে রেখে চলে গেল। আজ তারা সকালে মায়াবী ঝর্ণা আর পান্থময় ঝর্ণা দেখতে গেছিল। সবাই ঝর্ণার পানিতে গোসল করেছে। প্রথমে জায়গাটা পিচ্ছিল হয়, জায়ান ঝর্ণার নিচে যেতে মানা করে, দূর থেকে তাকে দেখতে বলে। কিন্তু ঝর্ণায় দেখছে আর তাতে গোসল করবে না কি হয়? মোহনা জিদ ধরেছিল সে পানিতে ভিজবে। জায়ানদের বহুবার অনুরোধ করেছে, জায়ান ওখানে পিচ্ছিল হয়ে নিষেধ করে দেয় সবাইকে, কারণ একবার পড়ে গেলে বেশ আহত হতে হবে। জায়ানের নিষেধাজ্ঞার কারণে বাকিরাও কেউ রাজি হয়নি। পরে মোহনার সাথে আরও জেদ ধরে, তবুও কাউকে মানাতে পারেনি। শেষে সকলে যখন ফটো সেশনে বিজি ছিল, সেই ফাঁকে মোহনা আর আরও চুপি চুপি একা চলে যায় ভিজতে। সবার নজর এড়ানো গেল, জায়ান ঠিকই দেখে ফেলে তাদের। সেও পিছু পিছু যায়। আরও আগে ধীরে ধীরে হাঁটলো। মোহনা অতি খুশিতে পেছন পেছন যায়, ব্যাঙের মতো লাফিয়ে। এক পাথর হতে অপর পাথরে লাফ দেয় না তাকে, ফলে ঘটে যায় অঘটন। পিচ্ছিল পাথরে বেকায়তে পা দেওয়ায় পা পিছলে যায়, কিন্তু পড়ে যাওয়ার আগেই একটা শক্তপোক্ত হাত তার কোমর আঁকড়ে ধরে। মোহনা চোখ দুটো খিচেছিল ভয়ে। যখন বুঝতে পারে সে পড়ে যায়নি, কেউ তাকে ধরে রেখেছে, তখন দুরু দুরু বুকে আস্তে আস্তে বাম চোখটা একটুখানি খোলে।
তবুও সামনের ব্যক্তিটির চেহারা পুরোপুরি দেখতে পায় না, তাই দেখার জন্য চোখ দুটো খোলে। এবার মোহনা চোখ খুলে মুখের উপর দেখতে পায় আরেকটি উদ্বিগ্ন মুখ, যার চোখে তাকে নিয়ে অসীম অস্থিরতা। যেন ধীরে ধীরে মোহনাকে দাঁড় করে, এরপর সন্তপনে মোহনার হাত ধরে আস্তে আস্তে নিয়ে আসে পাথর থেকে দূরে একটা পরিষ্কার জায়গায়। তারপর মোহনার মুখোমুখি দাঁড়ায়।